আজকে আমি আপনাদের সামনে যেই 10টা ভোক্যাবুলারি নিয়ে আলোচনা করব এগুলো কোনো ভোক্যাবুলারি না, এগুলো হচ্ছে মিসাইল, এক একটা মিসাইল। সো এইগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার রাইটিংয়ের ব্যান্ড স্কোর 100% বুস্ট করবে। ঠিক আছে? সো নাম্বার বাড়ানোর কিছু কৌশল আছে। এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডের খেলা খেলতে হবে। ঠিক আছে? তো কী কী ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি বা কী কী ফ্রেজ ব্যবহার করতে পারি সেইগুলো আমি আজকে দেখাচ্ছি। ওকে, সো নাম্বার 1 হচ্ছে নাওএডেজ, বর্তমানে। নাওএডেজ খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এর ব্যবহারটা আমরা একটু দেখি যে বর্তমান সময়ে কোনো ঘটনা, প্রবণতা বা পরিস্থিতি বর্ণনা করার জন্য কিন্তু আমরা এই নাওএডেজটা ব্যবহার করতে পারি। এখন এটা কখন ব্যবহার করব দেখেন, যখন বর্তমান সময়ের সঙ্গে অতীতের তুলনা করতে হবে। তাহলে বর্তমান সময়ের সঙ্গে যদি আপনি অতীতের তুলনা করেন অথবা একটি সাধারণ প্রবণতা উল্লেখ করার জন্য কিন্তু আমরা এই নাওএডেজটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে কিছু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে নাওএডেজটা একদম কিন্তু বাক্যের শুরুতে বসাতে পারি আমরা। ঠিক আছে? নাওএডেজ পিপল রিলাই হ্যাভিলি অন টেকনোলজি। তাহলে এখনকার দিনে নাওএডেজ পিপল কী করছে? নির্ভর করছে হ্যাভিলি অন টেকনোলজি। তাহলে বর্তমানে মানুষ প্রযুক্তির উপরে ব্যাপকভাবে নির্ভর করে। ঠিক আছে? তাহলে এই যে এইভাবে যদি আমরা কথাগুলো লিখি তাহলে কি হবে? বর্তমানে কি হচ্ছে? কারেন্টলি। এখন এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে যে বর্তমানে কোনো ঘটনা যখন আমরা বলবো তখন নাওএডেজ অবশ্যই আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপর দেখেন নাওএডেজ অনলাইন এডুকেশন ইজ বিকামিং মোর পপুলার। বর্তমানে অনলাইন শিক্ষা আরও জনপ্রিয় হয়ে উঠছে। তাহলে বর্তমানে কি হচ্ছে? অনলাইন শিক্ষাটা আরও জনপ্রিয় হয়ে উঠছে। ওকে, বিষয়টা আপনারাও কিন্তু গেস করতে পারেন যে এখনকার দিনে কিন্তু অনলাইন শিক্ষাটা কিন্তু বেশি জনপ্রিয়তা পাচ্ছে, কারণ তারা কিন্তু ইজিলি ঘরে বসে সব কিছু বুঝতে পারছে। কনটেক্সটগুলো বোঝা যায় কিন্তু আসলে এডুকেশনের মূল উদ্দেশ্য, যেটা আসলে কোচিংয়ে হচ্ছে না, শুধু ওইখানে ফান হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তো অনেকেই কিন্তু অনলাইনটা বেছে নিচ্ছে। ঠিক আছে? ওকে, তো এটা আমরা বলতে পারি। আপনি আরেকটা বাক্য আপনি আমাকে বলবেন কমেন্ট সেকশনে যে নাওএডেজ দিয়ে আমরা কি লিখতে পারি। আচ্ছা, প্রত্যেকটা দিয়ে এক একটা লিখবেন। আমি আপাতত আপনি এটা লিখে ফেলেন কমেন্ট সেকশনে, তারপরে আপনি আরেকটা লিখবেন। ঠিক আছে? কারণ এটা আপনারও একটা প্র্যাকটিস হয়ে যাবে, আর একবার প্র্যাকটিস করলে এটা মুখস্থর কিছু নেই। ওকে, নাম্বার 2 হচ্ছে আই উড আর্গু দ্যাট। আমি বলবো যে। আই উড আর্গু দ্যাট হচ্ছে আমি বলবো যে। তাহলে এটা আমরা কখন ব্যবহার করতে পারি? যে নিজের মতামত বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। নিজের মতামত বা দৃষ্টিভঙ্গি যখন আপনি প্রকাশ করবেন তখন আপনি এই কথাটা ইউজ করবেন, আই উড আর্গু দ্যাট। এটা একটা ফ্রেজ। দেখেন এটা কখন বিষয়টা ব্যবহার করতে হয়, দেখেন যখন যুক্তি বা আলোচনা করতে চান, যখন আপনি যুক্তি অথবা আলোচনা দেখাতে যাবেন অবশ্যই আই উড আর্গু দ্যাট বলতে হবে। বিশেষ করে ফর্মাল লেখায় বা স্পিকিং পরীক্ষায় আপনি কিন্তু এই দুইটা ক্ষেত্রেই আপনি এটা ব্যবহার করতে পারেন। যে ফর্মাল লেখা আপনি যখন রাইটিং করছেন, রাইটিং টাস্ক 2তে এগুলো লিখতে পারেন, এবং স্পিকিংয়ে আপনি কিন্তু এই কথাটা ইউজ করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। তো এর দুইটা এক্সাম্পল আমরা দিই যে আই উড আর্গু দ্যাট, আমি বলবো যে এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। শিক্ষা সাফল্যের চাবিকাঠি। এডুকেশন কি টু দ্য সাকসেস। তাহলে শিক্ষা সাফল্যের চাবিকাঠি। তাহলে এরকম আমরা লিখতে পারি। এরপরে দেখেন আই উড আর্গু দ্যাট রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস মেন্টাল হেলথ। আচ্ছা, আমি বলবো যে নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্য উন্নত করে। ওকে, সো আই উড আর্গু দ্যাট দিয়ে আপনি আরেকটা কমেন্টস আমাকে করবেন। ঠিক আছে? এটা একবারে পরে পোস্ট করতে পারেন, বাট আপনি কমেন্ট করে রাখেন। ওকে, এরপরে দেখেন নাম্বার 3 হচ্ছে ইন স্পাইট অফ, তবুও বা সত্ত্বেও। ইন স্পাইট অফ মানে কি? তবুও বা সত্ত্বেও। তো এর ব্যবহারটা আমরা কোথায় করতে পারি? যে কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা থাকা সত্ত্বেও একটি কাজ বা ঘটনা ঘটছে সেটা বোঝাতে। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে কোনো সমস্যা থাকা সত্ত্বেও একটা কাজ বা ঘটনা ঘটেছে সেটা বোঝাতে আমরা এই ইনস্পাইট অফ ব্যবহার করতে পারি। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। এরপর দেখেন যখন উল্টো পরিস্থিতি বোঝাতে চান, যেমন বাধা থাকা সত্ত্বেও সাফল্য অর্জন। ঠিক আছে? এটা একটা জাস্ট উদাহরণ যে সাপোজ একটা বাধা থাকা সত্ত্বেও একটা সাফল্য অর্জন করেছে, তখন আমরা কিন্তু ইনস্পাইট অফ ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ফর এক্সাম্পল দেখেন ইনস্পাইট অফ দ্য রেইন দে ওয়েন্ট টু দ্য পার্ক। তাহলে ইনস্পাইট অফ দ্য রেইন, তাহলে বৃষ্টির সত্ত্বেও, তাহলে কি হচ্ছে? ইনস্পাইট অফ রেইন, তাহলে বৃষ্টির সত্ত্বেও কি হচ্ছে? তারা পার্কে গেল। তার মানে একটা বাধা থাকা সত্ত্বেও তারা কি হচ্ছে? পার্কে যাচ্ছে বা পার্কে গেল।
ওকে, তার মানে রেইনটা হচ্ছে বাধা, তাহলে কোনো বাধা থাকা সত্ত্বেও আপনি ইনস্পায়ার্ডটা ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন শি সাকসিডেড ইন স্পাইট অফ মেনি চ্যালেঞ্জেস, তাহলে সে কি অনেক চ্যালেঞ্জের সত্ত্বেও সে সফল হয়েছে, সে অনেক বাধা পেরিয়ে কিন্তু কি করেছে, সে সাফল্য অর্জন করেছে। তার মানে অনেক বাধা থাকা সত্ত্বেও বা কোনো থাকা সত্ত্বেও আপনি কিন্তু এই ইনস্পাইট অফটা ব্যবহার করতে পারেন তুলনা করার জন্য। ওকে, তাহলে এটা দিয়ে আপনি একটা কমেন্ট করবেন, অবশ্যই করবেন, ঠিক আছে। দেখি যে আপনার ভেতরে কিছু আছে কি না, অলসতা করবেন না। আপনি দেখেন যে আপনি যদি পারেন তো ভালো, না পারলে আপনার লেখা দেখে অন্য কেউ শিখবে, ঠিক আছে। যদি আপনি পারেন তাহলে আপনার লেখা দেখে অন্য কেউ শিখবে। ওকে, একদম ভিন্ন আইডিয়া দিয়ে করবেন, অন্যরা কি লিখেছে ওটা বাদ দেন, নিজে যা পারেন সেটা লিখবেন। এরপর দেখেন নাম্বার 4 হচ্ছে ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, আমরা অনেকে ফর এক্সাম্পল ব্যবহার করি, বাট আমরা ইউজ করার চেষ্টা করব ফর ইনস্ট্যান্স। আচ্ছা, তো কোনো উদাহরণ দিয়ে কোনো বক্তব্যকে ব্যাখ্যা করার জন্য আমরা ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি, ঠিক আছে। বা কোনো পয়েন্ট বা ধারণাকে আরও পরিষ্কার করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, ফর ইনস্ট্যান্স। ওকে, তো মেনি পিপল এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস, কী করে, মেনি পিপল এনজয় করে আউটডোর অ্যাক্টিভিটিস, ফর ইনস্ট্যান্স হাইকিং অ্যান্ড সাইকেলিং। তো অনেক মানুষ বাইরের কার্যকলাপ পছন্দ করে, উদাহরণস্বরূপ। ফর ইনস্ট্যান্স মানে কি, উদাহরণস্বরূপ পাহাড়ে হাঁটা অথবা এবং সাইকেল চালানো, ঠিক আছে, হাইকিং অ্যান্ড সাইকেলিং। ওকে, এরপর দেখেন দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ফর ইনস্ট্যান্স ইংলিশ অ্যান্ড স্প্যানিশ। তাহলে এখানে কি, বা পৃথিবীতে অনেক ভাষা আছে, তাহলে কি দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ফর ইনস্ট্যান্স ইংলিশ অ্যান্ড স্প্যানিশ। পৃথিবীতে অনেক ভাষা আছে, উদাহরণস্বরূপ ইংরেজি এবং স্প্যানিশ। ওকে, তো এরকম ফর ইনস্ট্যান্স দিয়ে আপনি একটা কমেন্টস অবশ্যই করবেন। দেন হচ্ছে নাম্বার 5 যে ডিউ টু হচ্ছে কারণে, আমরা অনেকেই জানি ডিউ টু মানে কারণে। এই কথাগুলো কিন্তু ব্যবহার করবেন যখন তখন দেখবেন যে আপনার লেখাটা ব্যান্ড স্কোরটা বুস্ট হয়ে গেছে, আপনার স্পিকিংটা আরও নাম্বারটা এগিয়ে থাকছে, ঠিক আছে, এই কথাগুলো ইউজ করবেন। তো এর ব্যবহারটা দেখেন যে কোনো কিছু কারণ উল্লেখ করার জন্য আমরা ডিউ টু ব্যবহার করতে পারি, বা কোনো ঘটনার পেছনের কারণ প্রকাশ করতে আমরা ডিউ টু ব্যবহার করতে পারি, ডিউ টু কারণে। তাহলে দেখেন উদাহরণ দেখেন যে দ্য ফ্লাইট ওয়াজ ডিলেইড ডিউ টু ব্যাড ওয়েদার। তাহলে খারাপ ওয়েদারের কারণে বা খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি দেরি হয়েছিল। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেইড ডিউ টু ব্যাড ওয়েদার। আচ্ছা, এরপর দেখেন দ্য স্কুল ওয়াজ ক্লোজ ডিউ টু দ্য প্যান্ডামিক। তাহলে মহামারীর কারণে স্কুল বন্ধ ছিল। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছেন যে ডিউ টু কোথায় ব্যবহার করতে হয়। সো এটা দিয়েও আপনি একটা কমেন্ট করবেন। আচ্ছা, বাই কন্ট্রাস্ট হচ্ছে অন্যদিকে, বাই কন্ট্রাস্ট, এটা ব্যবহার করতেই হবে আপনাকে, ঠিক আছে। দেখেন দুইটা ভিন্ন বিষয় বা বিপরীত মতামত কিন্তু আপনাকে তুলে ধরতেই হবে অনেক সময় আপনার রাইটিংয়ের ক্ষেত্রে। সো এটা ইউজ করবেন, ঠিক আছে। তো দুইটা ভিন্ন বিষয় বিপরীত মতামত তুলনা করার জন্য তারপরে দেখেন যখন একটি বিষয় বা ধারণা উল্টো দিকে কিছু বলতে চান, ঠিক আছে, মানে বিপরীত দিকে কিছু বলতে চান, তখন যে দ্য নর্থ ইজ ভেরি কোল্ড, নর্থ কি ভেরি কোল্ড, বাই কন্ট্রাস্ট দ্য সাউথ ইজ ওয়ার্ম। তার মানে একদম বিপরীত বিষয়টা বোঝানোর জন্য যে নর্থটা কি উত্তর খুব ঠান্ডা, অন্যদিকে দক্ষিণ উষ্ণ। তাহলে নর্থ কি ইজ ভেরি কোল্ড, বাই কন্ট্রাস্ট এর বিপরীতে দ্য সাউথ ইজ ওয়ার্ম। খুব ইজি কিন্তু এই ব্যবহার করতে, রাইটিং কে বলেছে কঠিন বলেন? এগুলো দিয়ে যদি আপনি লেখেন খুব সহজেই আপনি লিখতে পারছেন এবং ভালো স্কোরও করতে পারছেন। ওকে, তারপর দেখেন শি প্রিফার্স কফি, বাই কন্ট্রাস্ট হার ব্রাদার লাইকস টি। তো সে কফি পছন্দ করে, অন্যদিকে তার ভাই চা পছন্দ করে, তাই না? তাহলে এই কথাগুলো আমরা ইউজ করতে পারি। আমরা শিখে গেলাম যে বাই কন্ট্রাস্ট কোথায় ইউজ করতে হয়। সো এটা দিয়েও একটা কমেন্ট করবেন অবশ্যই। নাম্বার 7 অ্যাজ এ রেজাল্ট অফ, ফলে। দেখেন ফলে কোনো ঘটনার ফলাফল বা পরিণাম বোঝাতে, ঠিক আছে, কোনো ঘটনার ফলাফল বা পরিণাম বোঝাতে আমরা অ্যাজ এ রেজাল্ট অফ ব্যবহার করতে পারি, অথবা কোনো ঘটনার প্রভাব বা ফলাফল উল্লেখ করতে, ঠিক আছে, মানে কোনো ঘটনার প্রভাবও কিন্তু যখন আমরা এক্সপ্রেস করতে যাব তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে কোনো ঘটনার ফলাফল বা পরিণাম বোঝাতে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? দেখেন অ্যাজ এ রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক
শি গট এ প্রমোশন। তাহলে কঠোর পরিশ্রমের ফলে সে পদোন্নতি পেয়েছে, এটা অ্যাজ এ রেজাল্ট অফ। তাহলে এগুলো কিন্তু আমরা মানে কোথায় ব্যবহার করতে হয় সেটা কিন্তু অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, যে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাজ এ রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রমের ফলে শি গট এ প্রমোশন, সে পদোন্নতি পেয়েছে। তারপরটা দেখি আমরা, দ্য রোডস ওয়ার ফ্লাডেড অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাভি রেইন। দ্য রোডস ওয়ার ফ্লাডেড মানে কি, প্লাবিত হয়েছিল কিসের ফলে, অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাভি রেইন মানে ভারী বৃষ্টির ফলে। তাহলে ভারী বৃষ্টির ফলে রাস্তাগুলো প্লাবিত হয়েছিল। দ্য রোডস ওয়ার ফ্লাডেড অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাভি রেইন। ওকে, তাহলে হ্যাভি রেইন হচ্ছে ভারী বৃষ্টি। আচ্ছা, এটা দিয়েও আপনারা অ্যাজ এ রেজাল্ট অফ দিয়ে একটা বাক্য আপনি লিখবেন। তারপর হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে শুধু ক্লাস নিচ্ছি না, এটা প্র্যাকটিসও করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার কথাগুলো একটু ফলো করবেন, দেখবেন যে আইএলসে খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন। আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং বিশেষ করে প্লেলিস্টগুলো দেখবেন যে সব কিছু সিরিয়ালভাবে সাজানো আছে। ওকে, সো আপনি যদি দুর্বল হন আপনি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন। দেখেন, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। আর একটা কথা বলবো, আসলে আপনারা বিভিন্ন চ্যানেলে আসলে দৌড়াদৌড়ি করবেন না, মানে যে কোনো একটা চ্যানেলে ভালো করে ফোকাস করেন, যেটা আপনি মনে হয় যে এখানে অনেক রিসোর্স পাওয়া যাচ্ছে বা এখানে অনেক কিছু জানা যাচ্ছে, শেখা যাচ্ছে, এবং যার কথা বুঝতে পারেন তার কাছে আপনি পড়বেন, যদি পড়তেই হয়, ঠিক আছে। আর যদি বাসায় বসে প্রিপারেশন নেন তো নেন, অসুবিধা নাই, কিন্তু আপনি এক জায়গায় পড়ছেন আর কোর্স করছেন অন্য জায়গায়, এটা আসলে আপনার জন্য ক্ষতিকর, ঠিক আছে। দেখেন, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। এটা হচ্ছে কোনো কাজ বা দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার জন্য। কোনো কাজ বা দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার জন্য এনশিওর বলতে পারি। অথবা কিছু নিশ্চিত করার প্রয়োজন আছে, বিশেষত ফর্মাল রাইটিং বা নির্দেশনামূলক কথায়। তো কোনো কিছু আসলে নিশ্চিত করে বলতে গেলে সেই বিষয়টা আমরা এনশিওর ইউজ করতে পারি। যেমন, প্লিজ এনশিওর দ্যাট অল দ্য ডোরস আর লকড বিফোর লিভিং। তাহলে প্রস্থান করার আগে দয়া করে নিশ্চিত করুন যে সব দরজা বন্ধ আছে। প্লিজ এনশিওর। ওকে, এরপর দেখেন যে উই নিড টু এনশিওর এভরি ওয়ানস সেফটি ডিউরিং দ্য ইভেন্ট। আমাদের ইভেন্টের সময় সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উই নিড টু এনশিওর এভরি ওয়ানস সেফটি ডিউরিং দ্য ইভেন্ট। তাহলে এনশিওর দিয়ে আপনারা একটা বাক্য কমেন্ট করে জানাবেন। এরপরে দেখেন এনেবল হচ্ছে সক্ষম করা। তাহলে কোনো কাজ করার জন্য সুযোগ বা ক্ষমতা তৈরি করার সময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমি আবার বলাই যে কোনো কাজ করার জন্য সুযোগ বা ক্ষমতা তৈরি করার সময় আমরা এনেবল বলতে পারি, বা কিছু কার্যক্রম সম্ভব বা সহজ হয়েছে বোঝাতে। তাহলে কিছু কার্যক্রম মানে সম্ভব হয়েছে বোঝাতে আমরা এনেবল ইউজ করতে পারি। যেমন, দ্য নিউ টেকনোলজি উইল এনেবল পিপল টু ওয়ার্ক ফাস্টার। তাহলে নিউ টেকনোলজি উইল এনেবল কী করবে, নতুন প্রযুক্তি মানুষকে দ্রুত কাজ করা সক্ষম করবে। তাহলে নিউ টেকনোলজি উইল এনেবল, উইল কী করবে, এনেবল করবে মানে সক্ষম করবে পিপলদেরকে টু ওয়ার্ক ফাস্টার মানে দ্রুত কাজ করতে। ওকে, এরপর দেখেন, এডুকেশন এনেবলস ইন্ডিভিজুয়ালস টু অ্যাচিভ দেয়ার ড্রিমস। তাই শিক্ষা ব্যক্তিদের তাদের স্বপ্ন পূরণে সক্ষম করে। তাহলে এডুকেশন এনেবল করে কি, ইন্ডিভিজুয়ালদেরকে, আর এখানে টেকনোলজি এনেবল করে পিপলদেরকে কী করতে, ওয়ার্ক ফাস্টার, আর এখানে অ্যাচিভ দেয়ার ড্রিমস। ওকে, তাহলে এনেবল দিয়ে একটা বাক্য অবশ্যই আপনি গঠন করবেন এবং ওটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, এরপরে দেখেন হেন্স অতএব হেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। দেখেন, কারণ এবং ফলাফল মধ্যে সম্পর্ক স্থাপন করতে, কারণ এবং ফলাফলের মধ্যে কী করতে, সম্পর্ক স্থাপন যখন করতে চাইবেন তখন আপনি হেন্স ব্যবহার করবেন একটা কারণ এবং ফলাফলের মধ্যে। আচ্ছা, অথবা দেখেন, যখন পূর্ববর্তী একটি কারণ দেখিয়ে তার ফলাফল উল্লেখ করতে চান, তাহলে একটা কারণ দেখিয়ে আপনি তার ফলাফল উল্লেখ করতে চাওয়ার সময় আপনি হেন্স ব্যবহার করতে পারেন, অথবা কারণ এবং ফলাফলের মধ্যে কী করবেন, সম্পর্ক স্থাপন করবেন। আচ্ছা, তো দেখেন, হি স্টাডিড ভেরি হার্ড হেন্স হি পাসড দ্য এক্সাম। তাহলে সে খুব কঠোর পরিশ্রম করেছিল, অতএব সে পরীক্ষায় পাশ করেছে। তাহলে হি স্টাডিড ভেরি হার্ড, স্টাডি এটা একটা পাস্ট টেন্সে আছে, তো অতএব সে কী করেছে, পাশ করেছে, মানে এইটার কারণে এটা করেছে। তার মানে এই যে একটা কারণ, এটা হলো কারণ,
আর এটা হচ্ছে ফলাফল, এর ভেতরে আমরা কি করলাম, যুক্ত করলাম হেন্স দিয়ে। এরপর দেখেন দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড হেন্স দ্য পিকনিক ওয়াজ ক্যান্সেলড। তাহলে আবহাওয়া খারাপ ছিল, অতএব পিকনিক বাতিল করা হয়েছে। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড হেন্স দ্য পিকনিক ওয়াজ ক্যান্সেলড। তাহলে আবহাওয়া খারাপ ছিল, অতএব পিকনিকটা বাতিল করা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বুঝতে পারছেন হেন্সের ব্যবহার কোথায় করতে হবে। ওকে, সো অবশ্যই এই 10টা যেটা আমি দেখালাম প্রত্যেকটারই এক একটা কমেন্ট আমি চাই, ঠিক আছে? সো আশা করি করতে পারবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার অন্যান্য ভিডিও দেখবেন, প্লে লিস্ট দেখবেন। খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে এক্সামে বসবেন। সবার জন্য দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ।